নমস্কার। চর্চায় সনাতনে আমি বিশ্বজিৎ। গ্রিক বীর আলেকজান্ডারের সময় বর্তমান বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ তদানীন্তন অখণ্ড ভারতের জনগণ অসভ্য, বর্বর, অশিক্ষিত, আধ্যাত্মিকভাবে দরিদ্র ছিল এবং গীতা, ভাগবত, পুরাণাদি গ্রন্থ, হজরত মোসা, অ্যারিস্টটল প্রমুখের প্রভাবে পরবর্তীকালে রচিত হয়েছে। ব্রিটিশ শাসনকালে কিছু বিদেশি ও ভারতীয় বামপন্থী ঐতিহাসিকগণের এই ব্যাখ্যা নব্যশিক্ষিত জনগণের মগজ ধুলাইয়ের কাজ করে চলেছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে অনুসন্ধান না করে এমনি এমনি মেনে নেওয়া যায়? এখন প্রশ্ন হচ্ছে, যারা এই ইতিহাস লিখছেন বা লিখেছেন তারা কারা এবং কেন এই বিকৃত ইতিহাস লিখছেন? 5200 বছর আগে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণই যে গীতা বলেছেন তা আমরা কি করে প্রমাণ করব? ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির কালে 6 লক্ষ গুরুকুল কোন ষড়যন্ত্রে বন্ধ করা হলো? আলেকজান্ডারের সময় আসা মেগাস্থিনিস স্যান্ডারগোটাস শব্দ দিয়ে কাকে বোঝাচ্ছেন? চন্দ্রগুপ্ত মৌর্য নাকি সমুদ্রগুপ্তকে? এবং এই শব্দের সঙ্গে আধ্যাত্মিক ইতিহাসের কি সম্পর্ক রয়েছে? গীতাশাস্ত্রী শ্রী মানিক শুক্লাজি মহারাজ মূলত ওই বিষয়গুলির আলোচনার মাধ্যমেই গীতার ঐতিহাসিক সত্যতার পক্ষে প্রমাণ তুলে ধরেছেন এই ভিডিওতে, যা প্রত্যেক হিন্দুর জানা প্রয়োজন। স্কিপ না করে প্রতিটি শব্দকে মন দিয়ে শুনলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন। আসুন আমরা দেখি গীতার যে ঐতিহাসিক সত্যতা, সেই ঐতিহাসিক সত্যতাকে খণ্ডিত করার জন্য কি পরিমাণের চেষ্টা করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। বিধর্মীরা করেছে, বিজাতীয় ব্যক্তিরা করেছে, বিশেষ করে যারা ভারতবর্ষের ইতিহাস লিখেছে তারা করেছে। তারপরে স্বাধীনতার পরে ভারত যখন ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে, তো ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পরে ভারতের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে। ব্রিটিশ পিরিয়ডেও ভারতবর্ষে 6 লক্ষ গুরুকুল ছিল, 6 লাখ গুরুকুল ছিল, যেখানে সংস্কৃত পড়ানো হতো এবং সেখানে আদ্য, মধ্য, কাব্য, সাংখ্য, বেদান্ত, শ্রীমৎ ভগবত গীতা এবং পুরাণাদি শাস্ত্র পড়ানো হতো। ইসলামের আক্রমণের পরে যদিও অনেক কিছু ধ্বংস হয়েছিল, তবুও ব্রিটিশ পিরিয়ড যখন ভারতে শুরু হয় তখনও 6 লক্ষ গুরুকুল ছিল। কিন্তু দেশ স্বাধীনতার পরেই ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে গিয়ে দেশের যারা শাসকবর্গ হয়েছিল তারা অতি কৌশলে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, তিনি হলেন আরব দেশীয় এক ব্যক্তি, একজন ইসলামিক স্কলার, মৌলানা আবুল কালাম আজাদ, যে এই দেশের লোক না, আরব দেশে যার জন্ম, তিনি ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। অবশ্য শাসকবর্গ পরিকল্পনা করে তাকে ভারতের শিক্ষামন্ত্রী করে এবং শিক্ষামন্ত্রীর মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শৈক্ষিক যে ব্যবস্থা, তন্ত্র, এটাকে ধ্বংস করা হয়। পরিণামস্বরূপ ছাত্রগণ, যারা আজকে যারা ছাত্র, তারা ভবিষ্যৎ দেশের, তারাই দেশ নির্মাণ করবে। ছাত্রগণ ভারতের ইতিহাস থেকে, ভারতের সংস্কৃতি থেকে, আর সর্বোপরি সনাতন সংস্কৃতির মৌলিক সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়। যেখানে ছাত্র সমাজের মস্তিষ্ক তার সংস্কার, তার সংস্কৃতি, তার ভাষা, তার দেশ, তার মৌলিক চিন্তন থেকে বঞ্চিত হবে, সেখানে তো অবশ্যই এই পরিবেশ তৈরি হবে।
শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন করা সম্ভব হয়, যারা সমাজ তৈরি করবে, যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা রাষ্ট্রকে নির্মাণ করবে, সুন্দর শক্তিশালী সমৃদ্ধি সম্পন্ন একটা রাষ্ট্র তৈরি করবে, তারা যদি অশিক্ষিত হয় বা তারা যদি ভৌতিক প্রগতির মানসিকতা সম্পন্ন হয়, আধ্যাত্মিক বিজ্ঞান থেকে দূরে থাকে, তাহলে তারা কি হবে? আজকে তাই হয়েছে। আর বিদেশি শক্তি এবং স্বদেশীয় বামপন্থী শক্তি সম্মিলিতভাবে ভারতের ইতিহাসকে বিনাশ করেছে। আমরা যা ইতিহাস পড়ি, আমাদের বিদ্যালয়ে যা পড়ানো হয়, ডাহা মিথ্যে কথা বলা হয়। আমাদের ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে একটা পরিকল্পনার মাধ্যমে। আমি সংক্ষেপে এই ব্যাপারটা বলি। আপনি একজন কর্মকাণ্ডী ব্রাহ্মণ, আপনি যখনই কোনো বাড়িতে পূজা পাঠে বসবেন তখন সংকল্প করেন। সংকল্পে কি বলেন? ব্রহ্মণে দ্বিতীয় পরার্ধে, শ্বেতবরাহ কল্পে, বৈবস্বত মন্বন্তরে, কলিযুগে প্রথম চরণে ইত্যাদি। তারপরে বলেন ২৮১তম বিক্রমী সংবৎসরে। তাহলে প্রমাণ হলো বিক্রমী সংবৎসর বলে যে ক্যালেন্ডারটা, এটা কতদিন পুরানো? ২০৮১ বছর আগের। আমাদের ইতিহাসে পড়ানো হচ্ছে এই যে গুপ্ত সাম্রাজ্য ৬ষ্ঠ শতাব্দী, আর আমরা দেখতেছি ২০৮১ বছর আগে। তা যীশু খ্রিস্টের ২৫০ বছর আগে আর্যরা ইনভেশন করেছিল। তাইলে ভারতবর্ষ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, বিদ্যায় অগ্রগামী কোথা থেকে হয়েছে? যখন গ্রিকরা ভারত আক্রমণ করে। গ্রিস দেশে তখন অ্যারিস্টটল, প্লুটো, সক্রেটিস ইত্যাদি বিখ্যাত দার্শনিক এবং দার্শনিক চিন্তা ভাবনার শুভারম্ভ সেমেটিক জাতির মধ্যে হয়েছে, ভারতে হয়নি। সেটা সেমেটিকরা দার্শনিকভাবে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে। আর গ্রিক বীর আলেকজান্ডার ভারতে আসছিল, আর এসে মহারাজা পুরুকে বন্দী করেছিল। তারপর উদারতার পরিচয় দিয়ে পুরুকে মুক্ত করেছে। আর ওই সময়ে ভারতবর্ষে রাজত্ব করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য নামক একজন রাজা, আর তার সভায় গ্রিস দেশের একজন ভ্রমণকারী, একজন সুপণ্ডিত ব্যক্তি মেগাস্থিনিস এসেছিলেন। তিনি যা লিখেছেন সেই লেখা থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষ ইতিপূর্বে অসভ্য জাতি ছিল। জ্ঞান, বিজ্ঞান, কলা, দর্শন এবং চিন্তন মননে থেকে এরা বঞ্চিত ছিল। আর যেটা যাকে বলে প্রায়োগিক টেকনোলজি, যান্ত্রিক বিকাশ, সেটা ভারতের মধ্যে ছিল না। এই যে রথ, ঘোড়ার গাড়ি ইত্যাদি গ্রিস দেশ থেকে এদেশে আসছিল, অনেক কিছু তারা লিখেছে। এই ইতিহাসটা আমরা কোথায় পেয়েছি? নেই। এই ইতিহাস কে লিখছে? ব্রিটিশরা। ব্রিটিশ পিরিয়ডে ভারতবর্ষে এশিয়াটিক সোসাইটি তৈরি করা হয় বোম্বাইয়ে, আজকে সেটা বর্তমান। তার উদ্দেশ্য হইল, ব্রিটিশগণের উদ্দেশ্য হইল যে দক্ষিণ এশিয়ার যত সভ্যতা আছে তাদেরকে প্রমাণ করে দিতে হবে যে তোমরা অত্যন্ত আধুনিক, আমরা সেমেটিক জাতি, আমরা সবচেয়ে পুরানো সুসভ্য জাতি। এশিয়াটিক সোসাইটির ডাইরেক্টরগণ এগুলো তারা ভালো করে বুঝাই দিছে যে তোমরা আধুনিক, তোমরা আমাদের অনেক পরে সুসভ্য হয়েছো, আমাদের কাছ থেকে শিখে তোমরা সুসভ্য হয়েছো। গ্রিসরা এই দেশে আসছিল, আর গ্রিস সেমেটিক জাতি, গ্রিসরা আমাদের গর্ব। আর আমরা আসার পরে আধ্যাত্মিক জগতের যে চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আসছে এই অ্যারিস্টটল এবং সক্রেটিসের বিচার থেকে, তাই তোমরা উপনিষদ এবং গীতা ইত্যাদি গ্রন্থ তোমরা লিখেছো অনেক পরে। আর এর প্রচার প্রসার করেছে কারা? পরবর্তীকালে এই বিক্রমাদিত্য নামক এক রাজা। একটু এদের কথা, এবং এই কথাটা ভারতের যারা পণ্ডিত, মানে ইংরেজি শিক্ষায় বা বিদেশি শিক্ষায় শিক্ষিত পণ্ডিত, এই কথাটাকে তারা মেনে নিয়েছে আর আজকেও মানছে। এখন আমি 2-3টা পয়েন্ট দিচ্ছি। মেগাস্থিনিস, তিনি কার রাজসভায় উঠেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। যদি এই কথাটা সত্যি হতো তাহলে ওনার ইন্ডিকা গ্রন্থে চন্দ্রগুপ্তের নাম নেই কেন? কারণ চন্দ্রগুপ্ত তো ফেমাস ব্যক্তি, আর তার প্রধানমন্ত্রী, আর তার চন্দ্রগুপ্তের বিশিষ্ট গুরু চাণক্যের নাম নেই কেন ইন্ডিকা গ্রন্থে? প্রথম প্রশ্ন। ইন্ডিকা গ্রন্থে চন্দ্রগুপ্তের নাম নেই, লেখা আছে সেন্ডারগোটাস, এবং তাও লিখেছে সেন্ডারগোটাসের 2টা রাজধানী ছিল, একটা উজ্জয়িনীতে, একটা মগধে। আর সেই সেন্ডারগোটাসের সময়ে ভারতবর্ষে মেথোরা আর
ক্লেশাবোরা নামক দুইটা বড় শহর ছিল, যেখানে সুরসেন বংশীয়দের মানুষ তারা হেরোক্লেসের পূজা করত। হেরোক্লেস, তা আমরা কি ভাববো? হেরোক্লেস, হরে কৃষ্ণ, মেথরা তো মথুরা অলরেডি আছে। এই সময়ে লিওডাইনরাস নামক একজন গ্রিক ব্যক্তি মধ্যপ্রদেশের বিদিশাতে একটা স্তম্ভ আছে এখনো, গরুড় স্তম্ভ, সেই স্তম্ভ সে তৈরি করেছে। আর সেখানে লিখে রাখছে দেবস্য দেব বাসুদেব, দেবতাদের দেবতা বাসুদেব। আর সেটাও আজকে থেকে 2400 বছর আগে, যখন মেগাস্তিনিস এই দেশে আসে। সেই সেন্ডারগুটার যে চন্দ্রগুপ্তের প্রমাণ কি? তোমরা বিদেশি ঐতিহাসিক, তোমরা সেন্ডারগুটাসকেই চন্দ্রগুপ্ত বলতেছ। চন্দ্রগুপ্ত শব্দ তোমরা কোথা থেকে পেয়েছ? চন্দ্রগুপ্ত পেয়েছ ভাগবত থেকে, চন্দ্রগুপ্ত পেয়েছ বিষ্ণু পুরাণ থেকে, চন্দ্রগুপ্ত পেয়েছ এই ভবিষ্য পুরাণ থেকে। শ্রীমৎ ভাগবতের দ্বাদশ স্কন্ধে কলিযুগের রাজাদের বর্ণনা আছে, সেখানে লেখা পাণ্ডবের 1500 বৎসর পরে বিষ্ণুগুপ্ত নামক এক পণ্ডিত, তিনি তক্ষশিলার আচার্য ছিলেন, অধ্যক্ষ ছিলেন, তিনি মৌর্য নামক এক দাসীর পুত্রকে প্রশিক্ষিত করে, তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য, মহানন্দকে ধ্বংস করে নতুন সাম্রাজ্য গড়ে তোলেন। এটা কত বছর আগে? সেটা আমাদের ইতিহাস যা পুরাণাদি গ্রন্থে লেখা, সেই হিসাবে যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে। যদি গীতাকে বলা হয় 5000 বছর পুরানো, মহাভারতকে বলা হয় 5000 বছর পুরানো, তাইলে তারা আমরা প্রাচীন হয়ে যাব, ভারতীয়রা প্রাচীন হয়ে যাবে আর ওরা আধুনিক হয়ে যাবে। তাই কারণ তাদের বইয়ে লেখা রয়েছে আজকে থেকে 6000 বছর আগে গড এই পৃথিবীটা তৈরি করেছে। আর যীশু খ্রিস্টের 2000 বছর আগে হজরত মূসা, প্রথম ব্যক্তি, হজরত আদমের পরে আস্তে 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 হজরত মূসা সামাজিক বিকাশ করেছেন, এই ইহুদি জাতি তৈরি করেছেন এবং এই জাতির মধ্যে তিনি ধর্মগ্রন্থ তৈরি করেছেন, সেটা হলো তোরা। এবং দার্শনিক ব্যাখ্যার দ্বারা সৃষ্টি কিভাবে হয়েছে, কে করেছে আর কি করেছে। আর এই মূসা মানে আজকে থেকে 4000 বছর আগে। আর এই মূসার পর সেই সমস্ত দেশে মানে বিজ্ঞানসম্মতভাবে বৌদ্ধিকভাবে মানুষ বিকশিত হয়েছে। আর এর পরবর্তীকালে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লুটো এরা গবেষক, চিন্তক, দার্শনিক হয়েছে এবং জগৎ রহস্য এরা ব্যাখ্যা করেছে। আর তাদের কাছে শক্তি ছিল, তাদের কাছে পাওয়ার ছিল, তারা সমগ্র পৃথিবীর উপরে রাজত্ব করেছে। তাই সমস্ত শিক্ষণ ব্যবস্থার ভিতরে তারা পরিবর্তন করে বুঝাচ্ছে যে তোমাদের রামায়ণ মহাভারত তো কল্পিত গল্প কাহিনী, এই জাতের কিছু ছিল না পৃথিবীতে। পৃথিবীতে সর্বপ্রথম দার্শনিক চিন্তন মনন তো আমরা করেছি। যেহেতু আমাদের ইতিহাসের লেখকগণ ছন্দবদ্ধ ভাষায়, কাব্যের ভাষায় আর ইতিহাসকে লিখেছে, এরা ইতিহাসের মতো বিদেশিরা যে ইতিহাস যেভাবে লিখেছে, দিন ক্ষণ মুহূর্ত অমুক রাজা অমুক প্রজা এইভাবে লেখেনি। তারা ঘটনার বর্ণনা করছে, আর ঘটনার বর্ণনা করছে কাব্যের ভাষায়। আর কাব্যের ভাষায় বর্ণনা করতে গিয়ে তারা দিনক্ষণ আজকে যেভাবে, যেমন টাইমলাইন যীশু খ্রিস্ট, তাহলে খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ, ওই সময় এইভাবে ক্যালেন্ডার হতো না, হতো কিভাবে গ্রহ নক্ষত্র অনুসারে। গ্রহ আজকে কোন নক্ষত্র আকাশে আছে বা কোন গ্রহ কিভাবে আছে এর উপরে ডিপেন্ড, এর উপরে নির্ভরশীল ছিল। জ্যোতিষীয় আকাশীয় পিণ্ড গ্রহ নক্ষত্র অনুসারে তারা যে কৃষ্ণের জন্মের সময় এই ছিল, রামের জন্মের সময় এইভাবে বলা হইতো, অমুক মাসের অমুক তারিখ এভাবে লেখা হয়নি ইতিহাস। পরিণামে এরা বললো দেখো তোমাদের কোনো ইতিহাস নাই, যে ইতিহাস আমরা লিখতেছি এইভাবে লিখছি আর এই ঘটেছে। বিদেশিরা আমাদের ইতিহাসকে 1000 বছর আগে ধাক্কা দিয়ে পুশ করেছে। কি জন্য পুশ করেছে? যে আমরা যীশু খ্রিস্টের আশেপাশের সময়ে সুসভ্য হয়েছি। আর এই কথা এর পরবর্তীকালে যখন মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে যখন এটা লেখলেন, 2400 বৎসর আগে তিনি ভারতবর্ষে আসছেন, তখন ভারতে সেন্ডারগুটাস নামক কোনো রাজা ছিল। এখন ওরা বলছে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য, আমরা বলবো ইনি সমুদ্রগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা, সেই গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতবর্ষে একটা ধর্ম প্রচারিত ছিল, তার নাম ছিল কি? ভাগবত ধর্ম।
আর এই ভাগবত ধর্মের নায়ককে হেরাক্লিস, তার উপাসকগণ সৌরসেনীয়, মেথরা, ক্লেশাবুরা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তার কথা প্রচারিত ছিল এবং গুপ্ত সাম্রাজ্যের সম্রাটগণ এটা প্রচারও করেছেন। বুদ্ধদেবের আমরা ইতিহাস পাই 2500 বছর আগে বুদ্ধ জন্ম হয়েছে। বুদ্ধের জন্মের 100 বছর পরে চন্দ্রগুপ্ত মৌর্যের নাতিকে অশোকবর্ধন, অশোক দ্য গ্রেট, যে ব্যক্তি তার 99টা ভাইকে হত্যা করেছে, কলিঙ্গের 1.5 লাখ মানুষকে 1.5 লক্ষ মানুষের রক্তে পুরা উড়িষ্যা প্রদেশ রক্তাক্ত করে দিয়েছে, তারে বলা হচ্ছে অশোক দ্য গ্রেট। তারে বলা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সম্রাট। তাকে বলা হচ্ছে যে সম্রাট যুধিষ্ঠির অশোকের নিকট থেকে প্রেরণা নিয়েছিলেন। কত বড় অদ্ভুত কথা! রমিলা থাপর ইতিহাস লিখতেছে সম্রাট যুধিষ্ঠিরের যে রাজ্য স্থাপন অশোকের তা দেখে, যদি অশোকেরটা দেখে তাইলে অশোক যুধিষ্ঠিরের আগে, তো আগের ব্যক্তি, তাইলে তোমরাই আবার করছো বুদ্ধদেবের পরে। উটপটাং কথাবার্তা একটু দেখলেই গভীরভাবে চিন্তন মনন করলেই বোঝা যায় যে তার কুতর্কের দ্বারা কিভাবে মানুষের ব্রেনকে বিনাশ করছে। বুদ্ধদেব পুরাণের ভাষায় বুদ্ধদেব আজকে দেখি 3.5 এই যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে বুদ্ধদেবকে আধুনিক করা হয়েছে। আধুনিক করিয়ে বুদ্ধদেবকে মানে খ্রিস্টের পাশাপাশি করা হয়েছে, করিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে গ্রিস দেশের বড় বড় দার্শনিকের চিন্তন মননে প্রভাবিত হয়ে বুদ্ধ হয়েছেন। বুদ্ধদেব নিজে পতঞ্জল যোগ দর্শনের অষ্টাঙ্গিক যোগমার্গের সাধনা করিয়ে সিদ্ধি লাভ করছেন। বুদ্ধদেবের পিতা বলতেছে আমরা শাক্য বংশীয়, আমরা সূর্য বংশীয়। বুদ্ধদেবের পরে বুদ্ধদেবের অনুযায়ীগণ ভারতবর্ষের বুক থেকে আর্য ধর্ম বা সনাতন ধর্মকে ভয়ঙ্করভাবে বিনাশ করেছে। সম্রাট অশোক শুধু কলিঙ্গের মানুষকে বিনাশ করেনি, তার 99টা ভাইকে ধ্বংস করেনি, কয়েক লক্ষ জৈন ধর্ম অবলম্বী মানুষকে শিরশ্ছেদ করেছে। এখন অশোককে গ্রেট বানাইয়ে হিন্দু ধর্মকে হেয় করা, এটা বিদেশিদের একটা পরিকল্পনা। আমাদের সাথে ষড়যন্ত্র করে বৌদ্ধ যুগে গীতাকে ছাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বৌদ্ধের সময় বৌদ্ধ পণ্ডিতগণ গীতাকে বন্ধ করে রাখছে, সাধারণ মানুষের সামনে প্রকাশ করতে দেয়নি, এবং বৌদ্ধ সম্রাটগণ বিশেষ করে এই রাজাগণ, দেশের সবাই রাজা বুদ্ধ হয়েছে। পরিণাম হিন্দু ধর্মশাস্ত্রকে একেবারে গোপন করে রাখা হয়েছে। বৌদ্ধ সন্ন্যাসীরা পুরীর জগন্নাথ মন্দির কবজা করেছিল, বৌদ্ধরা কামাখ্যার মন্দির কবজা করেছিল, বৌদ্ধরা বদ্রীনাথের মন্দির দখল করে বসেছিল, এবং ভারতবর্ষের সমস্ত বড় বড় মঠ তারা অধিকার করে সেখানে বসেছিল। আচার্য শঙ্কর তাদেরকে শাস্ত্রার্থে আহ্বান করেন যে আসো, এবং কাশীতে প্রথম শাস্ত্রার্থ হয়। তারপরে আচার্য শঙ্কর সমস্ত বৌদ্ধ ভিক্ষুগণকে শাস্ত্রার্থে পরাজিত করেন। তারপরে তারা আচার্য শঙ্করের অনুযায়ী হয়। আচার্য শঙ্কর সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে বাঁধিয়েছেন। আচার্য শঙ্কর প্রথম ব্যক্তি যিনি মহাভারতের এই 700 শ্লোককে প্রামাণিক গীতা বলে প্রথম কি করেন, এর ভাষ্য লেখেন। এমনি মহাভারতে বিশ্ব পর্বে 43 নম্বর অধ্যায় একটা শ্লোক আছে, ব্যাসদেবের লেখা শ্লোক। সেখানে বলা হয়েছে যে গীতাতে 745টা শ্লোক, কিন্তু সেই 745 শ্লোকের এখন পর্যন্ত আমরা কোনো প্রামাণিক ইতিহাস পাচ্ছি না, মানে 745টা শ্লোক আমরা পাচ্ছি না। তো আচার্য শঙ্কর শুধু 700 শ্লোককেই ধরেছেন, তাই আজ পর্যন্ত সেই 700 সপ্তশতী বলে আমরা মেনে নিয়েছি। আর কেউ কেউ যেমন নির্ণয় সাগর বোম্বাইয়ের প্রেস থেকে 745 শ্লোকের একটা বই বের করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে মহাভারতের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন শ্লোক এখানে রেখে আর 745 শ্লোক দিয়ে গীতা প্রকাশ করা হয়েছে। ঐতিহাসিকগণ বলছেন আচার্য শঙ্কর 1200 বছর আগে 1400 বছর আগে জন্ম নিয়েছিল, কেউ কেউ 1200 বছর বলছে, কেউ বলছে হজরত মোহাম্মদের জন্ম যখন হয়েছে তখন আচার্য শঙ্করের জন্ম হয়েছে। কিন্তু
ডকুমেন্ট মানে শাস্ত্রীয় ডকুমেন্ট বলতেছে আচার্য শঙ্কর 2000 বছর আগে জন্ম নিয়েছে। নিম্বার্ক এরা বলতেছে 1200 বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু পঞ্জিকাতে খুলিয়া দেখো নিম্বার্ক অব্দ 5100 বছর আগের। তো এই যে ইতিহাসকে যা তা একটা কিছু করে আমাদের সামনে ধরা হয়েছে। এখানে এই গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে একটা শ্লোক আছে, অথবা প্রেক্ষসি স্বর্গম জিতবা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। কোনো পণ্ডিত 7ম শতাব্দীর এক কবি ভাস, তার লেখায় কাব্যগ্রন্থে এই শ্লোকটা আছে। অত এই শ্লোকটার একটু বিকৃত অবস্থা আছে, পাঠান্তর অবস্থা আছে, তাই বলতেছেন গীতা 7ম শতকে লেখা হয়েছে। এই যে কতগুলা ঐতিহাসিক ঘটনা আছে যার ঠিক সূক্ষ্ম বিচার বিবেচনা করতে গেলে বিরোধিতা আসবে, এইভাবে যে বিকৃত করা হচ্ছে। কিন্তু যেহেতু আজকে আমরা ঐতিহাসিক অনেক এবং প্রত্নতাত্ত্বিক অনেক প্রকারের এভিডেন্স পাচ্ছি, যে এভিডেন্স থেকে এটা প্রমাণ হয় কুরুক্ষেত্রের যুদ্ধ 5200 বছর আগে ঘটিত হয়েছে। ডাক্তার সুরেন্দ্রনাথ সেনগুপ্ত একজন ঐতিহাসিক এবং সুপণ্ডিত ব্যক্তি, তিনি ওই বিদেশি লেখক কি যেন লরেন্স নামক এক ভদ্রলোক, তার সাথে তর্ক বিতর্ক করে তিনি প্রমাণ করে দিয়েছেন বিভিন্ন উপায়ে যে 3000 বছর আগে, যীশুখ্রিস্টের 3000 বছর আগে মহাভারতের যুদ্ধ হয়েছে। আর এটা আর্যভট্টের সূর্য সিদ্ধান্তেও আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ আর যুদ্ধের 30 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ শরীর ছাড়ছেন। 125 বছর তিনি 125 বছর 7 মাস তিনি পৃথিবীতে ছিলেন। যখন ভগবান কৃষ্ণ এই গীতার কথা বলেন তখন তার বয়স 85 থেকে 90 বছর ছিল। স্বামী বিবেকানন্দের লেখাতেও পাই যীশু খ্রিস্টের 3000 বছর আগে মহাভারতের যুদ্ধ হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন। এবং আর্যরা বাইরে থেকে আসেনি, আর্যরা এখানেরই লোক ছিল। ভগবান কৃষ্ণের সম্পূর্ণ জীবনী আমরা কোনো এক গ্রন্থে পাই না। ভগবান কৃষ্ণের সবচেয়ে তার রাজনৈতিক জীবনটা পাচ্ছি মহাভারতে, তার বাল্যকালের কথা পাচ্ছি ভাগবতে, কিছু কথা পাচ্ছি তার মথুরার কথা কিছু পাচ্ছি ভাগবতে, কিছু পাচ্ছি ব্রহ্মবিবর্ত পুরাণে, কিছু পাচ্ছি বিষ্ণু পুরাণে। এই সমস্ত পুরাণ 9খানা পুরাণে, 18 পুরাণের 9খানা পুরাণে কৃষ্ণের কথা আছে। 9খানা পুরাণকে ঘাটাঘাটি করে যখন আমরা একটা ছবি তৈরি করি তখন কৃষ্ণের একটা রূপ পাই, সেই রূপে দেখি যে হ্যাঁ কৃষ্ণই গীতা বলছেন। এখন আমরা ঐতিহাসিক পটভূমিতে গীতাকে বুঝার চেষ্টা করলাম। বেদ বেদান্ত উপনিষদ কৃষ্ণের আগেই ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, বেদান্তের এবং উপনিষদের নির্গুণ অদ্বৈতবাদ, সগুণ বিশিষ্টাদ্বৈতবাদ এবং সগুণ সাকারবাদ সমস্ত মতবাদকে সমন্বয় করে অর্জুনের সামনে রাখছেন। গুপ্ত যুগেই ভাগবত ধর্মের প্রথম প্রচার হয়। গুপ্ত রাজারা এই ভাগবত কথাকে, এই যে ভাগবত নামক মহাপুরাণ আমরা পাই, যে পুরাণ আমরা পড়ি, ব্যাসের রচিত বলে যে পুরাণ পড়ি, কৃষ্ণ কথা বৃন্দাবনের কথা পাই, এটা গুপ্ত রাজাদের সময় প্রকাশিত হয়েছে। গুপ্ত রাজারা ছিল ভাগবত ধর্মের বিশ্বাসী এবং কৃষ্ণকে ভগবান রূপে আবার পুনঃ প্রতিষ্ঠা তারা করেছে। গুপ্ত রাজারা চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, এই গুপ্ত রাজারা করেছে। আর এটা আজকে থেকে 2000 থেকে 2200 বছর আগে তারা করেছে। এটা এই ওই যে বিদেশি ইতিহাসকারগণ বলতেছেন মাত্র 1300 বছর আগে, তা নয়। এখন যত প্রকারের তর্ক বিতর্ক হোক না কেন, আমরা ইতিহাস ওই লেখা ইতিহাসকে ইতিহাস মানলে আমাদের ইতিহাস সব শেষ হয়ে যাবে। আমাদেরকে মানতে হবে আমাদের পুরাণাদি গ্রন্থকে ইতিহাস গ্রন্থ। বিষ্ণু পুরাণ রয়েছে, ভাগবত পুরাণ রয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণ রয়েছে। এখন প্রশ্ন হবে যে এই পুরাণাদি গ্রন্থে বড় অদ্ভুত অদ্ভুত কথা আছে। এশিয়াটিক সোসাইটির সময়ে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশগণ ভারতের সাহিত্যকে ভালো করে বছর পর বছর অধ্যয়ন করে দেখছে এই যে বিদ্যা সাধারণ মানুষের মধ্যে নেই, কারণ ইসলামের আক্রমণে ভারত বিধ্বস্ত হয়ে গেছে। শুধু আত্মরক্ষার জন্য মানুষ আছে, যারা ধর্মকে ভালোবাসে তাদের ধর্মের জন্য নিজেরা প্রাণপণে সংগ্রাম করতেছে। এখনই পুরা প্রক্ষিপ্ত হয়েছে। সংযোজন করার মতো নতুন কোনো তথ্য থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে এমনভাবে শেয়ার করুন যাতে প্রত্যেক হিন্দু বিষয়টি জানতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ঘন্টি বাজিয়ে রাখুন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান।